খালা রুম পরিষ্কার করতে আসেনি? রুম লক করা ছিল। কেন? নিরুত্তর রইল প্রণয়। বেডের অবস্থাও যাচ্ছে তাই। সূচনার বেডের কাছে এগিয়ে যেয়ে বালিশে একটা হাতে নিতেই হাত ধরে বসিয়ে দিল প্রণয়। ধপ করে শুয়ে পড়ল সূচনার কোলে মাথা রেখে। আহ্লাদি স্বরে বলল, চুলে বিলি কেটে দিবে কাপকে, ঘুমাবো আমি, আমার ঘুম পেয়েছে। সূচনা নাকচ করতে পারল না। সব ভুলে টুলে মাথায় যত্ন সহকারে হাত বোলাতে লাগলো প্রণয়ের। কাবার থেকে বেডের জন্য নতুন চাদর বের করতে যেয়ে যে এসব দেখবে সূচনা ভাবতেও পারেনি। প্রণয় সব ছি, সে ভাবতে পারছে না। ঠাস করে শব্দ করে কাবার লাগাতেই ওদিকে প্রণয় জেগে উঠল। ঘুমো ঘুমো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শব্দ হলো কিসের? কিছু না। সরি, আপনার ঘুম ভাঙিয়ে দিলাম। এদিকে এসো। ধীর পায়ে এগোলো সূচনা। পাশে বসে বলল, বলুন। চিন্তিত লাগছে কেন? হই না তো। শিওর? হ্যাঁ। বালিশ থেকে মাথা সরিয়ে পুনরায় সূচনার কোলে মাথা রাখলো প্রণয়। মিহির স্বরে বলল, ওইটার থেকে এটা অনেকটা বেটার। ভাবুক মনে পূর্বের ন্যায় প্রণয়ের চুলে হাত চালালো সূচনা। 30 ডিসেম্বরে কি কোনো বিশেষ কিছু আছে ইরা? পড়ার টেবিলের চেয়ারে বসে গল্পের বই পড়ছিল ইরা। বিকেলের অলস প্রহরে একটু সময় কাটাতেই বই পড়ার প্রয়াস। সূচনা বিছানায় বসেছিল। তাকে দেখে বই রেখে সূচনার সাথে কথা বলতে মন দিতেই সূচনা প্রশ্নটা করে বসল। সূচনার হেন প্রশ্নে ইরার মুখের রং পাল্টে গেছে। কেমন যেন লাগছে তাকে। সূচনা জবাব না পেয়ে আবার জিজ্ঞেস করলো, বলেন না, 30 ডিসেম্বরের কি বিশেষ কিছু আছে তোমার ভাইয়ার? ইরা কোনো রকমের জবাব দিল, না তো ভাবি, তেমন কিছু নেই। কেন হঠাৎই এই তারিখের কথা জিজ্ঞেস করছো কেন? সূচনা ভ্রুকুচকে তাকিয়ে রইল মিনিট দুয়েক, তারপর বলল, আমাদের রুমের শেলফে রাখা কোনো একটা বইয়ের মধ্যে একটা কাগজ পেয়েছিলাম, সেখানে তারিখটা দেখেছি, আর কিছু আঁকাও ছিল সেখানে। একজন মহিলা ফ্লোরে পড়ে আছে, তার সামনে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন, এমন? সূচনা কিঞ্চিত অবাক হলো। বুঝতে পারল ইরা জানে এ ব্যাপারে কিছু। এদিকে ইরার হোশ হয়েছে, সে কি বলে ফেলেছে তা বুঝতেই জিভ কামড়ে ধরেছে। সূচনা পুনরায় জিজ্ঞেস করলো, হ্যাঁ, তো ওই তারিখে কি? কিছু না ভাবি, আমি তো জানি না। তাহলে বললে কিভাবে সেই কাগজে কি আঁকা ছিল? ইরা চুপ করে রইল কয়েক পলক, তারপর আনমনে বলল, ওই তারিখে ভাইয়ার জন্মদিন। সূচনা অবাক হলো, জিজ্ঞেস করলো, জন্মদিন তো, সেটা নিয়ে এত লুকাছাপা কেন? কারণ ওই দিন। বলতে বলতে থেমে গেল। ইরা কথা ঘুরিয়ে ফেলল, বলল, কারণ ভাইয়া সেলিব্রেট করা পছন্দ করেন না, তাই বলে না। সূচনার বিশ্বাস হলো না একদম। জিজ্ঞেস করলো, শুধু কি ওনার জন্মদিন নাকি অন্য কিছু আছে? না না, শুধু জন্মদিনই। তাহলে সেই কাগজে? ভাবি প্লিজ, আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করো না। আমাকে কেন, কাউকেই কিছু জিজ্ঞাসা করো না। এরা উচ্চস্বরেই কথাগুলো বলল। সূচনা আর কিছু বলল না। এরা একটু পর সূচনার কাছে এসে বলল, আমি সরি ভাবি, কিন্তু তুমি প্লিজ এই ব্যাপারে আর কিচ্ছু জানতে চেও না। সূচনা জোরপূর্বক হাসল। মিহির স্বরে বলল, ঠিক আছে। প্রসঙ্গ বদলাতে সূচনা মুগ্ধর ব্যাপারে কিছু কথা বলল। স্বাভাবিক হলো ইরা, কিন্তু সূচনার সন্দেহ বাড়ল তরতর করে। সেদিন প্রণয়ের অমন ব্যবহারে রাগ হয়েছে ঠিকই, তবুও সে জানতে চায় 30শে ডিসেম্বরে কি আছে, আর ওই কাগজটা ধরার পর কেন এত রিয়্যাক্ট করলো প্রণয়। বলা হয় নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। সূচনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। 2 দিন সব রকম চিন্তা ভাবনা বাদ দিয়ে এটা নিয়েই ভেবেছে, কিন্তু কিছুই পায়নি উত্তর হিসেবে। প্রণয় না বললে জানতে পারবে না, আর প্রণয় বলবে না সহজে। তার মতে ছাদের সেই রুমটাতেই কিছু পাওয়া যাবে, কিন্তু যাবে কিভাবে? ইরার কাছ থেকে কিছু জানতে পারবে ভেবে জিজ্ঞেস করেছিল, কিন্তু হতাশ হলো। সূচনা আপাতত এটাই ভাবছে 30শে ডিসেম্বর শুধু প্রণয়ের বার্থডে না, অন্য কিছু আছে, কিন্তু কি সেটাই বের করতে হবে। আপনি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন?
বাইরে থেকে এসেছে বিধায় ফ্রেশ হতে গিয়েছিল প্রণয়। রাত 9টার মতো বাজে। ওয়াশরুম থেকে প্রণয়ের বের হওয়ার অপেক্ষায় ছিল সূচনা। প্রণয় বের হতেই সাথে সাথেই প্রশ্নটা করে বসল সূচনা। প্রণয় অবাক হয়েছে বটে, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো, হঠাৎ এমন প্রশ্ন করার কারণ? পাল্টা প্রশ্ন কেন করছেন? আবার প্রশ্নের জবাব দিন। সূচনার কণ্ঠে কিঞ্চিত রাগের আভাস টের পেল প্রণয়। সূচনার সামনে চেয়ে তার দুই বাহুতে হাত রেখে মিহি হেসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ টেম্পারেচার এত হাই কেন? আবারও প্রশ্ন করছেন? আবার প্রশ্নের জবাব দিন প্রণয়। কি হয়েছে বলো তো? মেজাজ খারাপ হলো সূচনার। দুই বাহু থেকে হাত সরিয়ে চলে যেতে নিলে প্রণয় খপ করে হাত ধরে ফেলল। সূচনার দুহাত চেপে মুড়ে ধরল পিছনে। বাদিকে মুখ ফিরিয়ে রেখেছে সূচনা। প্রণয় নরম স্বরে বলল, এদিকে তাকাও তো। সূচনা তাকালো না। প্রণয় আবারও বলল, এদিকে তাকাও। না। তাকাবে না? না, ছাড়ুন আমায়। ছেড়ে দিব? হ্যাঁ। সূচনার বলার সাথে সাথেই প্রণয় ছেড়ে দিল তাকে। সূচনা বিস্ময় নিয়ে তাকালো তার দিকে, বলল, ছেড়ে দিলেন? তুমিই তো বললে। আমি বললেই ছেড়ে দিতে হবে? হ্যাঁ অবশ্যই, তোমার কথা শুনতে হবে না? সূচনা কপট রাগ দেখিয়ে বলল, যদি কখনো বলি আমি আপনার সাথে থাকবো না, ছেড়ে দিন আমায়, তাহলে কি ছেড়ে দেবেন? প্রণয় নিষ্পলক চোখে তাকালো সূচনার দিকে। চাহনি অন্য রকম তার। রাগ ভুলে মনে ভয়ের সঞ্চার হলো সূচনার। প্রণয় এগোলো, দুহাত সূচনার কোটিতে রেখে কোটিবদ্ধ করলো। একেবারে গায়ে গা মিলিয়ে দাঁড়িয়েছে সে। ঝুঁকে সূচনার কানের সামনে মুখ নিয়ে হিম হওয়া কণ্ঠে বলল, তোমার আমার বিচ্ছেদ হবে, তবে তা হবে সাময়িক। কোনো এক সাজবেলায় নিস্তব্ধ প্রকৃতির নির্মল পরিবেশে আবারও দেখা হবে আমাদের। আবারও হারাবো দুজন দুজনায়। ডুব দিব ফেলে আসা দিনে, সাজাবো নতুন স্মৃতি, ঘটাবো আবার নতুন প্রণয়ের সূচনা। বুঝেছো? সূচনা জবাব দিল না। চোখ বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ঠোঁটছোড়া কাঁপছে তার, চোখের পাতাও তীর করে কাঁপছে। প্রণয়ের কণ্ঠ অদ্ভুত মাদকতায় ভরা। সূচনাকে ঘায়েল করার জন্য তার বলা কথাই যথেষ্ট। আর এদিকে সে পরিমাণের চেয়েও বেশি লজ্জা পায়। তোমার কম্পিত ঠোঁট জোড়া আমাকে টানছে নারী। রাত করে শাওয়ার নিতে তোমার কষ্ট হবে, কিন্তু আমার ঘাড়ে যেন না পড়ে দোষ। সব দোষ তোমার তীর তিরিয়ে কাঁপতে থাকা ঠোঁট জোড়ার। তার মধ্যে চোখ পড়েছে আমার, নেশা ধরেছে। সূচনা ভরকালো, দুহাত দিয়ে ধাক্কা দিল প্রণয়ের বুকে। লাভের লাভ কিছু হলো না, উল্টে আরো চেপে ধরল প্রণয়। প্রণয়ের প্রশস্ত বুকেই থেমে গেল সূচনার হাত জোড়া। আর তার দৃষ্টিও থামল সেখানেই। প্রণয় সন্তর্পণে ঠোঁট ছোঁয়ালো সূচনার ঠোঁটে। ঠোঁটে উষ্ণ ছোঁয়া পেতেই সূচনা খামছে ধরল প্রণয়ের টি শার্টের কলার। সাথে সাথেই ছাড়েনি প্রণয়। সময় নিয়েছে মিনিট দুয়েক, তারপর ছেড়ে দিয়ে পূর্বের ন্যায় ঘোর লাগা কণ্ঠে পড়ল, ইয়োর লিপস ড্রাইভ মি ক্রেজি কাপকেক। প্রণয়ের উক্ত বাক্য শুনতেই লজ্জায় সিটিয়ে গেল সূচনা। ভার ছেড়ে দিল, মাথাটা প্রণয়ের বুকে গিয়ে ঠেকল একদম। প্রণয় হাসল, যাক প্রসঙ্গ পাল্টাতে পেরেছে, না হলে প্রশ্নের উত্তর না পাওয়া অবধি জিজ্ঞেস করতেই থাকতো। তার খোঁজ পেয়েছি। তার নাম রিয়াদ হাসান। সে 1 বছর আগে পুরো পরিবার সমেত আমেরিকাতে চলে গিয়েছেন। পরিবারে তার বাবা মা, স্ত্রী আর যমজ 2টা ছেলে আছে। আনান সিদ্দিকীর ভাগ্নে সে। আনান সিদ্দিকী আমেরিকাতে তাদের সাথে থাকতেন। আনান সিদ্দিকীর মৃত্যুর খবর শুনে সবাই দেশে ফিরেছে। গুলশানে তাদের নিজস্ব ফ্ল্যাটে উঠেছেন। ভাই রিয়াদের ক্ষমতা যা আমেরিকাতেই। দেশে তার তেমন কোনো পরিচিতও নেই। তার কোনো স্টেপ নিতে হলে বুঝে শুনে নিতে হবে, অনেক সময়ও নিতে হবে। ততদিনে আমরা কিছু করতে পারি। তন্ময় মুখস্থ করা স্পিচের মতো এক নাগারে বলল কথাগুলো। প্রণয় স্বাভাবিক গলায় বলল, করতে পারি, কিন্তু রিয়াদ সাহেবের সাথে তো আমার অনেকটা হিসাব বাকি। তার ওয়াইফকে নিয়ে আসতে হবে। কি যেন নাম? হ্যাঁ মাহিরা। তাকে আর সাথে আরেকজন আছে। এদের দুজনকে চাই ব্যবস্থা করে নিয়ে আসার। ঠিক আছে, কিন্তু আরেকজনটাকে? স্নেহা, আমার বউয়ের শুভাকাঙ্ক্ষী। ভাবির শুভাকাঙ্ক্ষিনী। হ্যাঁ, তার বাসার অ্যাড্রেস, কলেজ সব ইনফরমেশন মেইল করে দিব। গেট হার অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে। আচ্ছা শোনো, মিহু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ও আসে না এখন বাসায়, কলও করে না, অনলাইনেও আসে না। কি হয়েছে ওর? কি আর হবে,
আম্মুর সাথে ঝগড়া হয়েছে, সারাদিন ঘাপটি মেরে রুমে বসে থাকি। প্রিয় কেমন যেন হয়ে যাচ্ছে। আমরা একসাথে থাকলে কত ভালো হতো না, তাই না ভাই? আমরা একসাথেই আছি। তুই ছায়ের মতো থাকিস তো সারাক্ষণ আমার সাথে। মিহু ইদানিং আসে না, পিহু তো একবারও আসেনি বাসায়, কলেও কথা হয় না অনেকদিন, এজন্য মিস করছিলাম আর কি। কথা বলবে এখন? না থাক, রাত করে ডিস্টার্ব করিস না, কালকে সময় করে আমি কল দিব। আচ্ছা রাখি তাহলে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। সংযোগ বিচ্ছিন্ন হলো। প্রণয় বিরস্ব মুখে ফাঁকা রাস্তার দিকে তাকালো। প্রণয় সোডিয়াম আলোয় আচ্ছাদিত রাস্তাটা, কুয়াশা পড়েছে আজ অনেক, বড় করে শ্বাস ছাড়ল। ব্যালকনি থেকে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই প্রণয়ের পা থেমে গেল। সামনে সূচনাকে দেখে হালকা অবাক হয়ে বলল, তুমি? সূচনা প্রতিক্রিয়া দেখালো না, শুধু অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, রিয়াদকে? প্রণয়, আপনি কোন রিয়াদের সাথে কথা বলছিলেন? আপনি রিয়াদ নামে কারোর সাথে কথা বলেছিলেন কেন? কেন কথা বললেন? বলবেন না একদম। শান্ত চোখে সূচনার দিকে তাকিয়ে আছে প্রণয়। সূচনা ঘুমুচ্ছে, চোখে মুখে এতক্ষণ কেমন আতঙ্কের ছাপ থাকলেও এখন তা নেই। তখন রিয়াদ নামটা শুনে কেমন যেন হাইপার হয়ে গিয়েছিল সূচনা। রিয়াদ কে? বারবার জিজ্ঞেস করছিল। প্রণয় বহু কষ্টে বুঝিয়েছে রিয়াদ তার একজন ক্লায়েন্টের নাম। তখন যে একটু শান্ত হয়েছে। সূচনা শান্ত হতেই প্রণয় জোর করে এনে শুইয়ে দিয়েছে। কমফোর্টারটা সূচনার গায়ে ভালো করে টেনে দিয়ে বেড থেকে উঠে পড়ল প্রণয়। নিঃশব্দে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। রাতে বের হওয়া হয় না তার অনেক দিন। ক্লান্ত লাগছে তার, ঝামেলা লাগছে সব। ইচ্ছে করছে লং ড্রাইভে যেতে, রিফ্রেশমেন্ট দরকার একটু, কিন্তু এখন দূরে যাওয়া যাবে না। এমনিতেই সূচনা অসুস্থ কিছুটা, তার উপর সে না থাকলে না, তাই গেল না। বাগানে হাঁটাহাঁটি করতে লাগলো। কোথায় গিয়েছিলেন আপনি? রুমে পা দিতেই প্রশ্নটা কানে আসলো প্রণয়ের। তাকিয়ে দেখলো সূচনা আধশোয়া হয়ে আছে বেডে, কমফোর্টারটা একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা গায়ের সাথে। উৎসুক দৃষ্টি প্রণয়ের দিকে। প্রণয় এগিয়ে আসলো, ধীর গলায় বলল, বাগানে হাঁটাহাঁটি করছিলাম একটু। ও, তুমি উঠে পড়লে যে? সূচনা মিনমিনিয়ে বলতে লাগলো, ঘুম ভেঙে গেছে আর পাশে তাকিয়ে দেখলাম আপনি নেই, তাই। তাই? ভয় হচ্ছিল? হুম। প্রণয় হাসল। সূচনার পাশে বসলো, হাসি টেনে কিছুটা ফিসফিস করে বলল, ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসাটা মধুর হয়। কেননা হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। আর বাণীতে আপনার প্রিয় লেখক, বুঝেছেন মিসেস রঙ্গন? সূচনা হাসল, ঠোঁট প্রসারিত করে বলল, সুন্দর লাগছে না শুনতে। মিস রঙ্গনটাই সুন্দর। আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনি এখন ম্যারিড, তার মানে মিসেস? তাহলে অন্য কিছু বলে সম্বোধন করুন, লাইক কাপকেক, বৌজান, প্রণয়ী। আচ্ছা, ভাববো। সূচনা আদুরে গলায় বলল, আচ্ছা, ঘুমাবেন না? আমার ঘুম পেয়েছে, একা একা ঘুম হবে না আমার, আপনিও ঘুমান। বাহ, আজকে রোমান্টিক মুডে আছো দেখা যায়। একটুও না। চলো ঘুমাই তাহলে। সূচনাকে টেনে শুইয়ে দিয়ে নিচেও শুয়ে পড়ল প্রণয়। কমফোর্টার দিয়ে একদম আপাত মস্তক ঢেকে ফেলল দুজনকে। দুহাতে টেনে সূচনাকে একদম নিজের কাছে নিয়ে আসলো। গালে নাক ঘষতে শুরু করলেই সূচনা পড়ল, ঘুমানোর কথা বলেছিলাম, আর আপনি? আজকে শীত লাগছে অনেক। লাগামহীন হয়ে যাচ্ছেন দিন দিন। তোমার জন্যই জানো, আজকে বছরের দীর্ঘতম রাত। আজকে রাতে অনেক সময় পাবো যদি। চুপ করুন। সূচনা ধমক শুনে প্রণয় শব্দ করে হাসল, যেন সূচনা কোনো রম্য গল্প শুনিয়েছে। ঘুম ছুটে গেছে সূচনার। দুজন খুনসুটির ঝগড়ায় মেতেছে, দুজন দুজনের উষ্ণতায় উষ্ণ হচ্ছে খানি। হোক রাত কাটুক, ভালোবাসায় উষ্ণতা ছড়াক। কুয়াশাচ্ছন্ন সকালে শুরু হলো আজ প্রণয়ের ডাকে। আলতো স্বরের নিজের নামটা উচ্চারিত হতেই সজাগ হলো সূচনা। চোখ পিটপিট করে তাকালো। শান্ত স্থির একজোড়া চোখের চাহনি তার মুখশ্রীতে বিচরণ করছে। সূচনা ঘুমো ঘুমো কণ্ঠে বলল, শুভ সকাল। প্রণয় বুকে হাত রেখে ফিল্মি স্টাইলে বলল, হাই ম্যাম, মার যাওয়া। সূচনা ভ্রু কুচকাল, জিজ্ঞেস করল, কেন? প্রণয় সূচনার ডান গালে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, তোমার ঘুম জড়ানো কণ্ঠ এত মারাত্মক, উফ।
সূচনা বিনিময় লাজুক হাসল, সলজ্জ কণ্ঠে বলল, সকাল সকাল আবার শুরু করে দিয়েছেন? কিছুই তো করলাম না, তুমি কি শুরু করার কথা বলছো বলো তো? আপনি খুব বাজে। কেন? আপনি? এমনি না, কারণটা হচ্ছে তুমি। কেন? আমি কি করেছি? করেছেন তো আপনি। আপনার জন্য এখন সকাল সকাল আমার এই ঠান্ডার মধ্যে। হুম, তুমি করেছো, সব দোষ তোমার। তোমার রূপের আগুনে জ্বলে পড়ে ছারকার হয়ে গেছি। আমার স্বভাব বাজে হয়ে গিয়েছে, বারবার তোমাকে ছোঁয়ার, তোমার কাছে আসার। তাহলে বলো দোষকার তোমার না আমার? সূচনা আবারও লজ্জায় কুঁকড়ে গেল, হুট করে মুখ লটকে নিল, থমথমে গলায় জিজ্ঞেস করল। যদি আমি দেখতে অসুন্দর হতাম? প্রণয় নিষ্পলক চোখে তাকিয়ে রইল কতক্ষণ, তারপর ধীর কণ্ঠে বলল, নারী, তুমি বাহ্যিক দিক থেকে সুন্দর হও বা অসুন্দর, মনের দিক থেকে পৃথিবীর সেরা সুন্দরী হলেই হবে। আর আমি জানি তোমার মনের সৌন্দর্য তার ঔজ্জ্বল্য। তুমি মনের দিক থেকে অসুন্দর হলেও আমি নিজের মতো করে গড়ে নিতাম, কিন্তু আমার প্রয়োজন পড়েনি, কারণ তুমি সুন্দর। তোমার মন সুন্দর থেকেও সুন্দর। সূচনা হাসল, চোখ থেকে দুফোঁটা পানিও গড়িয়ে পড়ল। প্রণয় আলতো করে ঠোঁট ছোয়ালো সূচনার কপালে, বলল, একটা প্রশ্নের উত্তর দিব, তাড়াতাড়ি উঠো, যেতে হবে। প্রশ্নের উত্তর দিতে আবার কোথায় নিয়ে যাবেন? ওঠো তাড়াতাড়ি, গেলেই বুঝতে পারবে। আগে আপনি উঠুন। না, চলো একসাথে, শাওয়ার নেই। ছি। প্রণয় সত্যি সত্যিই সূচনাকে কোলে নিয়ে নিল। কোলে নিতেই চমকে উঠল সূচনা, ওয়াশরুমের সামনে চেয়ে নামিয়ে দিল কোল থেকে। শাড়ির অবস্থা বাজে হতেও বাজে, কোনো রকম পেঁচিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকলো সূচনা। লজ্জায় তার কুটি কুটি হওয়ার অবস্থা, আর এদিকে প্রণয় হাসতে হাসতে শেষ।